Okay, welcome everybody to today's English second paper class, speech or narration. আমরা একটু প্রথম দিকের রুলসগুলো আমরা একটু জাস্ট একটু নেরেশন করে চলে যাই। স্পিচ বা ন্যারেশন কাকে বলে তোমরা সবাই জানো। বক্তার বক্তব্যকে স্পিচ বা ন্যারেশন বলে। টু ক্লাসেস, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ কাকে বলে? বক্তার বক্তব্যকে প্রত্যক্ষভাবে তুলে ধরাকে ডিরেক্ট স্পিচ বলে। বক্তা যেভাবে কথাটা বলবে ঠিক সেভাবে তুলে ধরাটাই হচ্ছে ডিরেক্ট স্পিচ। যেমন দ্য ওল্ড ম্যান সেড, আই অ্যাম ওল্ড অ্যান্ড পুয়ার। ওল্ড ম্যান কি বলেছিল? যে আমি বয়স্ক এবং গরিব। সে যেভাবে কথাটা বলেছে ঠিক সেভাবে এখানে কোট করা হয়েছে। এই জন্যই এর নাম হয়েছে ডিরেক্ট স্পিচ। আর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে বক্তার বক্তব্যকে পরোক্ষভাবে সরাসরি যেভাবে আছে সেভাবে তুলে না ধরে একটু ঘুরিয়ে তুলে ধরাকে পরোক্ষভাবে তুলে ধরাকে ইনডিরেক্ট স্পিচ বলে। যেমন এই কথাটাই দেখো, দ্য ওল্ড ম্যান সেড দ্যাট হি ওয়াজ ওল্ড অ্যান্ড পুয়ার। দেখো এখানে এখানে যে অর্থটা প্রকাশ করা হচ্ছে, যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে, এখানেও একই ইনফরমেশন দেওয়া হচ্ছে। ইনফরমেশন কিন্তু কোনো পার্থক্য নেই। এখানে বলা হয়েছে আই এম ওল্ড অ্যান্ড পুয়ার, মানে সে ওল্ড এবং পুয়ার ছিল। এখানে বলা হচ্ছে ওল্ড অ্যান্ড পুয়ার ছিল। মেসেজ কিন্তু ঠিকই আছে, কিন্তু কথাটা একটু ঘুরিয়ে বলা হয়েছে, একটু প্রনাউনের পরিবর্তন হয়েছে। এই ঘুরিয়ে বলতে গিয়ে কি পরিবর্তন হয়েছে? প্রনাউনের আই হয়ে গেল এখানে হি, আর এম হয়ে গেল এখানে ওয়াজ। এরকম ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের এরকম কিছু পরিবর্তন করতে হবে, কিন্তু আমাদের মেসেজ একই থাকবে। আচ্ছা, আর আমরা ইনভার্টেড কমা ব্যবহার করি ডিরেক্ট স্পিচে, কিন্তু ইনডাইরেক্ট স্পিচে কোনো ইনভার্টেড কমা ব্যবহার করা হয় না। এরপরে আসো, দ্য ওল্ড ম্যান সেড আই এম ওল্ড অ্যান্ড পুয়ার। এটা কোনটার কি অংশ? এটা তোমাকে প্র্যাকটিস করার সময়, সলভ করার সময় হেল্প করবে। যেমন দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান, এটা নাম হচ্ছে স্পিকার। দ্য ওল্ড ম্যানের নাম কি? স্পিকার। আর সেড, এই যেখানে সেড বারবার দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর আই এম ওল্ড অ্যান্ড পুয়ার এর নাম হচ্ছে ডিরেক্ট স্পিচ। অনেকে রিপোর্টেড স্পিচ বলে, নো, এর নাম হচ্ছে ডিরেক্ট স্পিচ। এবার আসো, ইনডিরেক্ট স্পিচ করার পরেও এর বিভিন্ন অংশের নাম রয়েছে। যেমন দ্য ওল্ড ম্যান এর নাম রিপোর্টার, এখন আগে ছিল স্পিকার, এখন হচ্ছে রিপোর্টার। আর সেড রিপোর্টিং ভার্ব, এখানে রিপোর্টিং ভার্ব ছিল, নতুন করে সংযুক্ত হয়েছে এখানে লিঙ্কার দ্যাট। এরকম আমাদের প্রত্যেকটা সেন্টেন্সে লিঙ্কার আসবে। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আমাদেরকে দুইটা সেন্টেন্সের মধ্যে, দুইটা ক্লজের মধ্যে ওখানে এভাবে লিঙ্কার বসাতে হবে। আর আই এম ওল্ড অ্যান্ড পুয়ার এখানে নাম ছিল ডিরেক্ট স্পিচ, আর এখন হয়ে গেল কি? রিপোর্টেড স্পিচ। এরপরে আমরা যে পরিবর্তনগুলো করব সেগুলো হচ্ছে, মেইন যে পরিবর্তন সেটা হচ্ছে চেঞ্জ অফ টেন্সেস, চেঞ্জ অফ প্রোনাউন্স এবং চেঞ্জ অফ এক্সপ্রেশন অফ টাইম অ্যান্ড প্লেস। টাইম অফ প্লেস মানে হচ্ছে, টাইম অ্যান্ড প্লেস মানে অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আমাদের মেইন যে পরিবর্তনগুলো করতে হবে সেটা হচ্ছে টেন্স, প্রোনাউন, অ্যাডভার্ব এবং ভোকেটিভ কেস বা প্যারেনথেসিস। আচ্ছা, এরপরে জেনারেল যে রুলগুলো, প্রথম যে রুলগুলো আমাদের মাথায় রাখতে হবে, তিনটা বেসিক রুল। প্রথমত, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, যে আমরা একটু আগে দেখেছিলাম রিপোর্টিং ভার্ব মানে যেটা স্পিকারের পরেই থাকে, রিপোর্টারের পরেই থাকে, ঠিক আছে, স্পিকারের পরেই। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স যদি হয়, কোন টেন্স হলে? পাস্ট টেন্স হলে আমরা ডিরেক্ট স্পিচ মানে যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে, তার ওই স্পিচটা আমরা টেন্স ও অ্যাডভার্বের পরিবর্তন করব। যেমন রিফাত সেড টু মি, আই অ্যাম গোয়িং টু স্কুল নাও। এখানে সেড পাস্ট ফর্মে রয়েছে, এর মানে হচ্ছে আই অ্যাম গোয়িং টু স্কুল নাও, এটাকে আমরা টেন্স অনুযায়ী পরিবর্তন করব। যেমন অ্যান্সারটা কি হবে? রিফাত সেড টু অথবা টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল দেন। তবে অবজেক্ট থাকলে টোল্ড লেখাই ভালো, অ্যাকর্ডিং টু পিসি দাস। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে ডিরেক্ট স্পিচের টেন্স ও অ্যাডভার্বের পরিবর্তন হবে না। যেমন আই সেই টু মাই ফ্রেন্ড, আই সেই প্রেজেন্ট টেন্সে রয়েছে, তার মানে এখানে ইনভার্টেড কমার ভিতরে ক্যান ইউ গিভ মি এ পেন নাও, এটার অ্যাডভার্বের, এটা টেন্সের পরিবর্তন হবে না। আর টেন্স পরিবর্তন না হলে অ্যাডভার্বের পরিবর্তন না করাই ভালো, করলে করা যায় বাট না করাই ভালো, অ্যাডভার্বের জন্য পরিবর্তন হবে না। আই আস্ক মাই ফ্রেন্ড ইফ হি ক্যান গিভ মি এ পেন নাও। দেখো এখানে, এখানেও ক্যান প্রেজেন্ট টেন্সে রয়েছে, এখানেও ক্যান প্রেজেন্ট টেন্স, কিন্তু প্রনাউনে পরিবর্তন হবে। যখন রিপোর্টিং বা প্রেজেন্ট বা ফিউচার থাকবে তখন টেন্সের পরিবর্তন হবে না, অ্যাডভার্বের পরিবর্তন হবে না, কিন্তু প্রনাউনের পরিবর্তন হবে। যেমন এখানে ইউটা হি হয়ে গিয়েছে এখানে। এরপরে ডিরেক্ট স্পিচ দ্বারা ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্টস বা প্রবাদ বাক্য, প্রভার বোঝালেও টেন্স অনুযায়ী পরিবর্তন হবে না। এগুলো তোমাদের এই তিনটা রুল, এটা মাথায় রাখতেই হবে, কারণ দেখা যাচ্ছে বেশিরভাগ সময় পাস্ট নাও টেন্স থাকলে দিয়ে দেন আসে। হবে না। হ্যাঁ হ্যাঁ, নাও থাকলে দেন হবে। না, এখানে যেহেতু এখানে টেন্সের পরিবর্তন করছি না, এই জন্য এখানে নাওটাও নাও থাকবে। এই জন্য আমি বলছিলাম কথাটা, দেখো টেন্স ও অ্যাডভার্ব, যখন আমরা টেন্স পরিবর্তন করব না তখন টেন্সের না অ্যাডভার্বেরও পরিবর্তন করব না। ঠিক আছে শুভ? Yes, sir. এটা কারণ তোমার আচ্ছা, অর্থটা মিলবে না, অর্থটা মিলবে না তোমার। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান।
চিরন্তন সত্য কথা। কি সত্য কথা? চিরন্তন সত্য। তাহলে এটা চিরন্তন সত্য, বা যে কাজ তুমি সবসময় করো, বা যেটা প্রবাদ বাক্য, এগুলো তোমার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকা সত্ত্বেও টেন্সের পরিবর্তন হবে না। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস দ্যাট দ্য আর্থ মুভস। দেখো এখানে মুভস প্রেজেন্ট টেন্স, এখানে মুভস প্রেজেন্ট টেন্স। ওকে, বেসিক রুল, এগুলো প্রত্যেকটা রুল খাতায় লিখবা, লিখে এগুলো শিখবা। এবার আসো আমরা যখন টেন্স অনুযায়ী পরিবর্তন করব, যখন আমাদের রিপোর্টিং ভার্ব মানে স্পিকারের যে ভার্ব থাকবে সেটা যদি পাস্ট টেন্সে থাকে, তখন আমরা যেভাবে টেন্সের পরিবর্তন করব এটাই বেশি হয়, পরিবর্তনটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। তবে মাঝে মধ্যে কিন্তু রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচারে থাকে, তোমাদেরকে কনফিউজ করার জন্য থাকতে পারে। ঠিক আছে, বোর্ড পরীক্ষা আমি দেখেছি এরকম এসেছে, হ্যাজ সেড মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে চলে এসেছে। অনেকে এটা কি করবে, ওই যে সবসময় পাস্ট টেন্সে পরিবর্তন করে এটাকে পরিবর্তন করে ফেলবে। এখানেই তোমার ব্রিলিয়ান্স, এখানেই তোমার ম্যাগনিফিসেন্স, তুমি কতটা কেয়ারফুল। ওকে, যখন আমরা টেন্স অনুযায়ী পরিবর্তন করব, প্রেজেন্ট ইনডিফিনিটকে কি বানিয়ে দিব? পাস্ট ইনডিফিনিট বানিয়ে দিব। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস বানিয়ে দিব। প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা পাস্ট পারফেক্ট বানিয়ে দিব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেলে থাকলে আমরা এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানিয়ে দেব। এরপর পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা এটাকে পাস্ট পারফেক্ট বানাবো, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানাবো। রাইমের মতো এগুলো মুখস্থ হয়ে যায় গেল। এরপরে পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। Any question? স্ক্রিনশট লাগবে? তোমরা একটা পেজ যখন আমার পড়া শেষ হয়ে যাবে, স্ক্রিনশট নিয়ে খাতায় তুলি। হ্যাঁ তা করতে পারো, কিন্তু লিখবা। But I would like you that you will write. I want you write just this. যে লেখো, খাতায় লেখো এগুলো। শেল বা উইল থাকলে শুড বা উড। শেল বা উইল থাকলে বেশিরভাগ ক্ষেত্রে উড হয়, তো কখনো কখনো উচিত অর্থে শুডও বসে। এরপরে মে, মাইট, ক্যান, কুড। মাস্ট থাকলে হ্যাড টু বসতে পারে, মাস্টও বসতে পারে, উড হ্যাভ টু বসতে পারে। এরপরে মাইট, কুড, অট টু, শুড, ইউজ টু, উড, এগুলো নরমালি হচ্ছে, এগুলো কোনো পরিবর্তন হয় না এগুলো। এরপর শর্টকাট ওয়েজ, এতগুলো মনে না রেখে এগুলো মনে রাখতে পারো। এমিজার কি হয়ে যাবে? ওয়াজ ওয়ার হয়ে যাবে। ডু ডাজ প্লাস নট থাকলে সে ডু ডাজ প্লাস নট ডিড নট হয়ে যাবে। এরপর ডিড নট থাকলে হ্যাড নট প্লাস V3 হবে, অর্থাৎ হ্যাড বসবে তারপরে ভার্বের V3 ফর্ম হবে। কখন? ডিড নট থাকলে। আর হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়ে যাবে। ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ার পরিবর্তে হ্যাড বিন বসবে, তারপরে বাকি অংশ বসে যাবে। আর প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ফর্মকে ফার্স্ট ফর্ম বানিয়ে দেবা। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি, শর্টকাট ওয়েজ। এটাই বেশি কাজে করবে, তোমাকে শর্টকাট ওয়েজটা বেশি হেল্প করবে। এরপরে ভার্ব যদি প্রেজেন্ট পাস্ট ফর্ম থাকে, পাস্ট ফর্মে থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে সাবজেক্টের পরে হেড লিখবা, তারপর ভার্বের V3 ফর্ম বানিয়ে দিবা। ঠিক আছে, এটা শর্টকাট, এটা তোমাকে বেশি হেল্প করবে। অথবা তুমি এভাবে মনে রাখতে পারো, এগুলো কয়েকবার পড়লেই হয়ে যায়। কিন্তু যারা ভুল করে আমি দেখেছি এরা আসলে একটু কম পড়ে, এটা ছাড়া কিছু নয়। বেশি করে পড়লে পারে না, আমার মনে হয় এরকম খুব কমই আছে। ওকে, আর না শিখে তুমি যদি প্র্যাকটিসে চলে যাও তাহলে ভুল তোমার হতেই থাকবে। এই ভুলটা কভার করা খুব টাফ, এজন্য আগে শিখতে হবে তোমাকে নিয়মগুলো। এবার আসো টাইম এন্ড প্লেস। টাইম বলতে অ্যাডভার্ব অফ টাইম, আর প্লেস মানে অ্যাডভার্ব অফ প্লেস। এটা যখন আমরা টেন্সের পরিবর্তন করব তখন অ্যাডভার্ব গুলো এভাবে পরিবর্তন করব। নাউন থাকলে কি হবে? দেন হবে। আবার কিছু কিছু আছে তোমার অ্যাডভার্ব পরিবর্তন না হলে, টেন্স পরিবর্তন না হলে অ্যাডভার্ব পরিবর্তন হবে, এরকমও আছে। নাউন থাকলে দেন হবে। এরপরে হচ্ছে টুমরো থাকলে কি হবে? দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে। এরপর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। দ্য ডে বিফোর স্টারডে থাকলে 2 days বিফোর হবে। দ্য ডে আফটার টুমরো থাকলে ইন 2 days টাইম হবে। এগো থাকলে বিফোর। টুডে থাকলে দ্যাট ডে। টুনাইট থাকলে দ্যাট নাইট। আচ্ছা, দিস নিয়ে একটু কোশ্চেন আছে। দিস নিয়ে সাধারণত অ্যাকর্ডিং টু থমসন এন্ড মার্টিনেট, তিনি চমৎকারভাবে দিসটাকে তিনি অনুসরণ করেছেন, খুব চমৎকারভাবে তিনি এক্সপ্লেইন করেছেন। আমি ওটাকে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, আশা করি তোমরা হেল্পফুল হবে। দিস দ্বারা তিনটা রুল মূলত। প্রথমত হচ্ছে দিসের পরে যদি টাইম এক্সপ্রেশন অ্যাডভার্ব থাকে, মানে টাইম এক্সপ্রেশন নাউন অ্যাডভার্ব থাকলে তখন সে দিসটা দ্যাট হয়ে যাবে। আর বাংলা যদি আমরা বুঝতে চাই যে দিস দ্বারা যদি সময় বোঝায় তাহলে সে দিসটা কি হবে? দ্যাট হবে। যেমন দিস ডে, এখানে সময় বোঝাচ্ছে না, দিস ডে সময় বোঝাচ্ছে, এ দিস ডেটা কি হয়ে যাবে? দ্যাট ডে হবে। দিস ইভিনিং, দ্যাট ইভিনিং সময় বোঝাচ্ছে। এরপরে আসো দিস প্লুরাল, দিসের প্লুরাল হচ্ছে দিস, যদি সময় বোঝায় এটা দোজ হয়ে যাবে। দিস ডেজ, দোজ ডেজ। তার মানে দিস এবং দিস যদি সময় বোঝায় তাহলে দ্যাট এবং দোজ হবে। ওকে, এবার আসো কিন্তু দিস দ্যাট, দিস দোজ দ্বারা যদি সময় না বোঝায়
তাহলে দিস দ্যাট দিস দোজ দায় রূপান্তর হবে। কিসের রূপান্তর হবে? দায়। যেমন দিস পেন, এ দিস পেন দ্বারা কি সময় বোঝাচ্ছে? না। এ দিস পেনটা কি হবে এখন? দা পেন। দিস পার্লস, এ দিস পার্লসটা কি সময় বোঝাচ্ছে? নো। এ দিস পার্লসটা দা পার্লস হবে। এখন এখানে কিন্তু টাইম বোঝাচ্ছে না। ওকে, এরপরে আসো দিস দ্যাট দিস দোজ দিয়ে আরেকটা রুল আছে। দিস দ্যাট দিস দোজ যদি প্রনাউন হয়, কি হয়? প্রনাউন হয়, তাহলে দিস দ্যাট ইট হবে। অনেক সময় তোমরা ডিরেক্ট স্পিচে যখন প্যাসেজ ন্যারেশন করতে যাবা দেখবা দ্যাট দিয়ে কোনো বাক্য শুরু হয়। তো অনেক জায়গায় অনেক বইতে সলিউশন এভাবে আছে, দ্যাটকে ওরা দ্যাটে রাখে, ঠিক আছে? বা দিস দিয়ে শুরু হলে দিসকে দ্যাট বানিয়ে দেন। নো, তোমরা এই দিস দ্যাটকে ইট বানিয়ে দিবা। এটা হচ্ছে সবচেয়ে ভালো, কারণ অনেক সময় দ্যাটের পর আরেকটা দ্যাট চলে আসে, দ্যাট দ্যাট শুনতে খারাপ দেখা যায়। আর গ্রামাটিক্যালি অ্যাকর্ডিং থমসন মার্টিন হচ্ছে তিনি ওয়ার্ল্ড ফেমাস একজন গ্রামাটিরিয়ান, তার থিওরির উপরে কোনো উপরে থিওরি হতে পারে না। তিনি এভাবেই তার বইতে এগুলো সলভ করেছেন যে দিস দ্যাট দিস দোজ যদি প্রনাউন হয় তাহলে দিস দ্যাট ইট হবে, আর দিস দোজ দে বা দেম হবে। সাবজেক্ট হলে দে আর অবজেক্ট হলে দেম হবে। যেমন দেখো হি সেড আই বট দিস, দেখো এখানে দিস দিস এখানে প্রনাউন, তাহলে এটা দিসটা কি হবে এখন? হি সেড দ্যাট হি হ্যাড বট দেম। কিন্তু তুমি অনেক বইতে পাবা দিসকে দোজ বানিয়ে দেয়, ঠিক আছে? নো, এখানে দিসটা দেম হবে। এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার এগুলো যে প্রনাউন কিভাবে বুঝবো? দিস দ্যাট দিস দোজ এগুলো প্রনাউন হবে তখনই যদি এগুলোর পরে কোনো নাউন না থাকে। যেমন দেখো দিসের পরে এখানে ডে ছিল, এখানে কোথায় দিসের পরে এখানে পেন ছিল, কিন্তু এখানে দেখো দিসের পরে কোনো নাউন আছে? নেই। তাহলে দিস দ্যাট দিস দোজ প্রনাউন হবে, ডেমনস্ট্রেটিভ প্রনাউন তখনই হবে যখন এদের পরে কোনো নাউন না থাকবে। যদি নাউন আসে তাহলে এগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা বোঝার একটা টেকনিক, ক্লু আই হ্যাভ গিভেন ইউ। ওকে, হেয়ার থাকলে দেয়ার হবে, হেয়ার আবার হেয়ারের পরিবর্তে অনেক সময় উইথ হিম, উইথ হার, উইথ ইউ, উইথ দেমও বসে। সো থাকলে দ্যাট ইজ হোয়াই হবে, কাম থাকলে গো হবে, হেন্স থাকলে দেন্স হবে, হাইদার দাইদার, এগুলো খুব ওল্ড ইংলিশ, হেন্স হাইদার। আর নেক্সট থাকলে দা ফলোইং, এরপরে যে ওয়ার্ডটা থাকবে ডে থাকলে ডে, মান্থ, উইক, ইয়ার যেটা থাকবে সেটা বসবে, কিন্তু নেক্সটের পরিবর্তে দা ফলোইং বসবে। এরপরে দাস থাকলে অনেক সময় দাস থাকে, যদি আসে সো বা ইন দ্যাট ওয়ে লিখবে, বাট খুব কম। লাস্ট থাকলে লাস্টের পরিবর্তে দা প্রিভিয়াস বসবে। এরপরে লাস্টের পর যদি নাইট থাকে প্রিভিয়াস নাইট হবে, লাস্টের পর যদি লাস্ট মান্থ হয় তাহলে দা প্রিভিয়াস মান্থ, এরকম হবে। এবারে আসো চেঞ্জ অফ প্রোনাউন্স, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, তবে এটা আমাদের ভুল কম হয়। তারপরে যারা প্রাইমারি যারা একটু কম শিখেছে ওদের জন্য বেশি কাজে আসবে। টেকনিক, তিনটা টেকনিক আমরা দেখব। অর্থ অনুযায়ী বুঝে কিন্তু পরিবর্তন করা যায়, তারপর তুমি অর্থ দিয়ে আগে রুলসটা আমাদের শেখা উচিত। যদি ডিরেক্ট স্পিচে সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, ডিরেক্ট স্পিচ এটা ইনভার্টেড কমা থাকবে, কমার ভিতরে থাকবে, তার সাবজেক্ট যদি আই বা উই হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব, মানে যে স্পিকার থাকবে সেই স্পিকার অনুযায়ী আমরা পরিবর্তন করব। যেমন হি সেড টু মি আই অ্যাম সিক, এখানে আই কোন পারসন? ফার্স্ট পারসন। সবাই একটু কথা বলি, আই কোন পারসন? ফার্স্ট পারসন। তার মানে আইটা এখানে হি অনুযায়ী পরিবর্তন হবে, কারণ হিটা হচ্ছে এখানে সাবজেক্ট, স্পিকার, সেটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, তার সাবজেক্ট হচ্ছে হি। তার মানে এখানে আইটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে। দেখো হি সেড টু মি দ্যাট হি ওয়াজ সিক, দেখো এখানে এই আইটা এখন কি হয়ে গেল? হি। এই হিটা কোথায় পেয়েছি? এখান থেকে। মনে থাকবে যে আই বা উই থাকলে আমরা সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বানিয়ে দিব। আচ্ছা, এরপর যদি সেকেন্ড পারসন হয় তাহলে আমরা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। যেমন দেখো আই সেড টু হিম ইউ আর ভেরি গুড, এখানে ইউ দেখো সেকেন্ড পারসন, তার মানে এখন এ আই হবে না হিম হবে? স্যার হিম হবে। হিম হবে, হিম হবে, কারণ ইউটা এখানে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এখানে রিপোর্টিং ভার্বটা হচ্ছে সেড, সেডের অবজেক্ট হচ্ছে হিম, তার মানে ইউটা এখন কি হয়ে যাবে? হিম হয়ে যাবে। তবে হিম বসবে না, হি হয়ে বসবে, কারণ এখন তো সে সাবজেক্ট হয়ে যাবে। ইউটা সাবজেক্ট, এখন হিমটা হি রূপান্তরিত হয়ে বসবে। এরপরে আসো ডিরেক্ট স্পিচের সাবজেক্ট থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না, সবচেয়ে সহজ ভেজালহীন, মানে হি থাকলে আর কি, সি থাকলে, ইট থাকলে, দে থাকলে, যা থাকবে তা বসে যাবে। এক্সেপশন দেখি, অনেক সময় থাকতে পারে, আমরা শিখিনি। উই দ্বারা যদি সবাইকে বোঝায়, সবাইকে বোঝায়, আমি তুমি সবাইকে বোঝায়, সেই উই উই থাকবে। উই হ্যাভ টু ডাই ওয়ান ডে, এই উই উই থাকবে। এখানে আমি তুমি সবাই, যে বলবে শুধু সেই না, সবাই পৃথিবীর, উই উইয়ে আছে। আবার উই দ্বারা যদি স্পিকার অডিয়েন্স দুজনকে বোঝায়, মানে স্পিকার এবং দ্য পারসন স্পোকেন টু দুজনকে বোঝায়, তাহলে উইটা উই থাকবে। যেন মাই মাদার সেড টু মি, এখানে মাই মাদার এবং মিয়া দুজনকে বোঝাচ্ছে, যার কারণে এখানে উই উইয়ে থাকবে। দেখো উই উইয়ে আছে এখানে, মাই মাদার সেড দ্যাট উই ওয়ার গোয়িং দেন। এডিটোরিয়াল উই ইটে পরিবর্তন হবে, মানে সম্পাদকীয় ক্ষেত্রে সেই উইটা ইট হয়ে যাবে। দ্য ডেইলি স্টার সেড উই পাবলিশ অথেন্টিক নিউজ, তাহলে উইটা এখানে ইট হয়ে যাবে। দ্য ডেইলি স্টার সেড দ্যাট
it published the authentic news. ইন্ট্রোডাক্টরি ইট রিমেইনস আনচেঞ্জড, এটা এখানে দেওয়ার স্পেসিফিক কারণ হচ্ছে অনেকে আমরা ভুল করি যে ইট দিয়ে কোনো বাক্য শুরু হলে সেই ইটটা দ্যাট হয়ে যাবে। নো, নেভার। ইট যদি কোনো বাক্য শুরু হলে সেই ইটই থাকবে। হি সেড ইট ইজ রেইনিং হেভিলি, হি সেড দ্যাট ইট ওয়াজ রেইনিং হেভিলি। এখানে ইট দিয়ে কোনো বাক্য শুরু হলে ইটই থাকবে। এবারে আসো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে পরিবর্তন করব? মূলত আমাদের ইয়েটা এই ন্যারেশনটা 5টা সেন্টেন্সের উপর ডিপেন্ডেন্ট। 5 প্রকার বাক্য, 5 ধরনের স্ট্রাকচার রয়েছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব? অলরেডি আমরা এগুলো দেখেছি কিভাবে পরিবর্তন করব। প্রথমে সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, মানে রিপোর্টিং ভার্বে যে সাবজেক্টটা থাকবে স্পিকার সে বসবে। তারপরে সে বা সেড, প্রেজেন্ট টেন্স হলে সে আর পাস্ট টেন্স হলে সেড। এরপরে টু বসবে। সে বা সেড এর পর অবজেক্ট থাকলে টু বসে। এরপরে টেল অথবা টোল্ড, প্রেজেন্ট টেন্স হলে টেল লিখবা, পাস্ট টেন্স হলে টোল্ড লিখবা, যে কোনো একটা। তবে অবজেক্ট থাকলে টেল বা টোল্ড লেখাই ভালো। সে বা সেড অ্যাভয়েড করে টেল বা টোল্ড লেখার চেষ্টা করবা। এরপর অবজেক্ট বসাবা, ঠিক আছে? তারপরে দ্যাট বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? দ্যাট। তোমার রিপোর্টিং ভার্বের অবজেক্টের পরে দ্যাট বসাতে হবে। এরপরে তোমার রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট বসবে রিপোর্টেড স্পিচে, সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ। এরপরে বাকি অংশ বসে যাবে। টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হলে পরিবর্তন করতে হবে। আই এম রিপিটিং দ্য স্ট্রাকচার, সবাই খেয়াল করো। প্রথমে সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, প্রেজেন্ট টেন্স হলে সে, পাস্ট টেন্স হলে সেড, আর অবজেক্ট থাকলে টু বসবে। আর টেল বা টোল্ড লিখতে পারো, কোনো পার্থক্য নেই। টেল, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হলে টোল্ড, এরপরে অবজেক্ট, তারপরে দ্যাট, এরপরে সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ, এরপরে ভার্ব, এরপরে বাকি অংশ। তবে এখানে সে বা সেড বা টেল বা টোল্ডের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে অ্যাকর্ডিং টু পিসি দাস, অবজেক্ট না থাকলে সে বা সেড লেখাই ভালো, আর অবজেক্ট থাকলে টেল বা টোল্ড লেখা ভালো। তবে ভুল নেই, ঠিক আছে? তবে অবজেক্ট না থাকলে টোল্ড লেখা যাবে না, এটা কিন্তু আবার ভুল হবে, কারণ টেল ভার্বে সবসময় অবজেক্টের প্রয়োজন হয়। আমি এটা এখানে আবার একটু বলবো, এখানে আমার দুইটা ইয়া আছে, নোট আছে এখানে। এবার আসো, রানা সেড টু মি আই এম ভেরি বিজি নাও। দেখি সবাই করো তো খাতা, এটা সবাই এটা খাতায় করো। ওকে, রানা সেড টু মি, তাহলে সেড এখানে পাস্ট টেন্সে রয়েছে, তাই না? এখানে সেড টু লিখতে পারো বা টোল্ড মি লিখতে পারো, নো প্রবলেম। আমি এখানে সেড টু মি লিখেছি। রানা সেড টু মি দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই এম ভেরি বিজি নাও, অ্যাসার্টিভ সেন্টেন্স, এজন্য এখানে দ্যাট বসবে। দেখো স্ট্রাকচার অনুযায়ী দ্যাট দ্যাট বসেছে। এরপর আইটা এখানে ফার্স্ট পারসন, তার মানে আমাদের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রানা, আই হচ্ছে এখানে কে? রানা। তার তবে রানা বসবে না, রানার পরিবর্তে হি বসবে। আর যেহেতু এখানে সেট পাস্ট টেন্সে রয়েছে, এজন্য আমাদের টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। এমটা এখন কি হয়ে যাবে? ওয়াজ হবে। অ্যাডভার্বের এখানে ভেরি পরিবর্তন হবে না, বিজি পরিবর্তন হবে না। যেহেতু টেন্সের পরিবর্তন হয়েছে সেহেতু এখানে নাও দেন হয়ে যাবে। তাহলে রানা সেড টু মি দ্যাট হি ওয়াজ ভেরি বিজি দেন। হি সেজ টু মি আই উইল মিট ইউ টুমরো, এটা করো। হি সেজ টু মি আই উইল মিট ইউ টুমরো। স্যার করেছি। আচ্ছা, দেখে শুভ্র কি লিখেছে বলো তো? Yes, sir, করছি। Sir, he says to me he will meet me tomorrow. আচ্ছা, দ্যাট লেখো নাই? Sir, sir, that তো বলেছি স্যার। He says to me ও that আচ্ছা আচ্ছা, he হ্যাঁ ঠিক will আছে। meet. হি সেজ টু মি He দ্যাট tell হি me উইল that মিট I মি will- টুমরো। হ্যাঁ, হি সেজ যেহেতু এখানে প্রেজেন্ট টেন্সে আছে, সে সেজে বসবে। টেলস মি লিখতে পারো, হি টেলস মি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এর জন্য দ্যাট লিখতে হবে। আর আই হচ্ছে ফার্স্ট পারসন, এর জন্য সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়েছে হি, দেখো। আর উইল উইল কেন রয়েছে? কারণ সেজ এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে। যখন প্রেজেন্ট টেন্স থাকবে তখন টেন্সের পরিবর্তন হবে না। উইল মিট, তারপর ইউটা হচ্ছে সেকেন্ড পারসন মানে মি মি। আর যেহেতু টেন্সের পরিবর্তন হয় না, এই জন্য আমরা অ্যাডভার্বের পরিবর্তন করি নাই। হি সেজ টু মি দ্যাট হি উইল মিট মি টুমরো। আচ্ছা, আরেকটা করো। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যে নোটটা এখানে দেওয়া আছে, অবজেক্ট না থাকলে সে বা সেড লেখা ভালো, আর অবজেক্ট থাকলে টেল বা টোল্ড লেখা ভালো। এই রুলটা হচ্ছে অ্যাকর্ডিং টু পিসি দাস, এবং এটা অনেকেই ফলো করেছে। তবে এটা যে ফলো করতে হবে সেটা ম্যান্ডেটরি স্যার না। আমি বলবো স্যার। করছি হ্যাঁ স্যার। বলো, হ্যাঁ বলো তাসকিন খান, বলো। The teacher told the students that honesty is the best policy. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। The teacher told the students অথবা said to the students that honesty is the best policy. চিরন্তন সত্য কথা, এর জন্য ইজ ইজি আছে এখানে। আচ্ছা, সে বা যদি অবজেক্ট না থাকে সে বা সেড লিখবা, তারপরে দ্যাট বসে যাবে। আর যদি অবজেক্ট লেখো সে বা সেড এর পরে, তাহলে অবশ্যই সে বা সেড এর পরে একটা টু বসাতে হবে, তারপরে দ্যাট বসবে। আর অবজেক্ট থাকলে টেল বা টোল্ড লিখবা, তবে এক্ষেত্রে আর টু বসবে না।
আর অ্যাকর্ডিং টু পিসি দাস আই এম রিপিটিং, অবজেক্ট না থাকলে সে বা সেট লেখা ভালো, আর অবজেক্ট থাকলে টেল বা টোল লেখা ভালো। এবারে আসো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করবো। এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে, ইয়েস নো কোয়েশ্চেন, একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। যেহেতু দুই ধরনের হয়ে থাকে এজন্য স্ট্রাকচারটাও দুই ধরনের হয়ে থাকবে, একটু স্লাইট ডিফারেন্স অফ লিঙ্কার্স আর নাথিং এলস। ইয়েস নো কোয়েশ্চেন যদি হয়, ইয়েস নো কোয়েশ্চেন মানে যে কোয়েশ্চেনের উত্তর ইয়েস বা নো হয় তাকে ইয়েস নো কোয়েশ্চেন বলে। স্ট্রাকচারটা দেখি আমরা। সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, প্রথমেই রিপোর্টিং ভার্ব সাবজেক্ট বসবে অর্থাৎ স্পিকার বসবে, তারপরে প্রেজেন্ট টেন্স হলে আস্ক আর পাস্ট টেন্স হলে আস্কড বসবে। তবে এনকোয়ার্ড অফ লেখা যায়, একটু কঠিন এই জন্য আস্ক বা আস্কড লিখবা। এরপরে অবজেক্ট বসাবা, ঠিক আছে, আস্ক বা আস্কড পরে অবজেক্ট লিখবা। এরপরে ইফ বা ওয়েদার লিখতে হবে। অবজেক্টের পরে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখেছি দ্যাট বসে, কিন্তু এখানে দ্যাট বসবে না, এখানে কি বসবে? ইফ অথবা ওয়েদার। তো ইফ সব জায়গায় বসে, কিন্তু চয়েস বুঝালে ওয়েদার বসে। অ্যাকর্ডিং টু থমসন এন্ড মার্টিনের চমৎকার একটা রুল, ইফ সব জায়গায় লিখতে পারো, তবে যদি চয়েস বুঝো তাহলে আর ইফ লিখবে না, ইফ না লিখে ওয়েদার লিখবা। চয়েস বলতে কি, তুমি কি আম খাবা না আপেল খাবা, এরকম বুঝালে। তারপর আমাকে বলতেছে উইল ইউ ইট অ্যাপল অর ম্যাঙ্গো, যখন চয়েস বুঝাবে তখন তুমি ইফ ব্যবহার না করে ওয়েদার ব্যবহার করবা। এরপর ইফ বা ওয়েদারের পরেই সাবজেক্ট অফ ডিরেক্ট স্পিচ বসবে। তারপরে ভার্ব, চয়েস বুঝালে ওয়েদার লিখবা, ঠিক আছে, চয়েস তুমি বুঝতেই পারবা। এরপরে বাকি অংশ লিখবা, ঠিক আছে। তো এখানে যে ভুলটা হয়ে থাকে সেটা আমি একটু জোর দিয়ে বলছি, অনেকে এই ভুলটা আমরা করে থাকি। দেখো এখানে হি সেড টু মি ডু ইউ লাভ আইসক্রিম, তুমি কি আইসক্রিম ভালোবাসো। এখানে দেখো ডুটা কোথায় আছে, সাবজেক্ট আগে না পরে? আগে। কিন্তু যখন আমরা ইনডাইরেক্ট করব তখন সেই অক্সিলারি ভার্বটা টেন্সে রূপান্তরিত হয়ে সেই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে চলে যাবে। এই ভুলটা একটু এটা একটু নোট করে রাখো, এটা আমরা দেখছি অনেকেই ভুলটা করো বারবার বলা সত্ত্বেও। তাহলে ডিরেক্ট স্পিচ, কারণ কোশ্চেন করতে হলে, যে কোনো সেন্টেন্সে কোশ্চেন করতে হলে অবশ্যই অক্সিলারি ভার্বকে সাবজেক্টে আগে লিখতে হবে। কিন্তু যখন তুমি ইনডাইরেক্ট করবা সেই অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে চলে যাবে। কারণ তুমি যদি আবার অক্সিলারি ভার্বকে সাবজেক্টে আগে বসাও তাহলে এটা আবার ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর ইনডাইরেক্ট স্পিচ কখনো ইন্টারোগেটিভ হয় না। ইনডাইরেক্ট স্পিচ তোমার সব সময় অ্যাসার্টিভ হবে। ডিরেক্ট স্পিচ 5 প্রকার বাক্যে যে কোনো প্রকার হতে পারে, অ্যাসার্টিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, অপারেটিভ হতে পারে, এক্সক্লেমেটরি হতে পারে। কিন্তু যখন তুমি এটাকে ইনডাইরেক্ট স্পিচ করবা তখন সেটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। আর অ্যাসার্টিভে কখনো অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসে না। ঠিক করো তো এটা সবাই। হি সেড টু মি ডু ইউ লাভ আইসক্রিম, He asked me if I loved ice cream. হি আস্কড মি ইফ আই লাভড আইসক্রিম। ডু কোথায় গেল? ডু ইউ লাভ পাস্ট টেন্স লাভড হিসেবে বসেছে। আর এখানে একটা টেকনিক মনে রাখতে পারো, শুধু ডু ডাজ ডিড থাকলে সেটাকে একবার কান ধরে উঠে দিবা, এভাবে বলি আর কি, আমি হাসি চলে। শুধু ডু ডাজ ডিড থাকলে, নট না, শুধু ডু ডাজ ডিড থাকলে একবার কান ধরে উঠে দিবা, এটাকে দরকার নাই, এটাকে উঠে দিয়ে ওই টেন্সটাকে গ্রামাটিক্যালি টেন্স অনুযায়ী পরিবর্তন করবা। হ্যাঁ, তাহলে হি আস্কড মি, দেখো সেড পাস্ট ফর্মে আছে, যখন আস্কড পাস্ট ফর্মে বসেছে, তবে সেডের পরে টু বসে কিন্তু আস্কডের পরে টু বসে না। আর যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন এর জন্য আমরা ইফ বসিয়েছি। তাহলে হি আস্কড মি ইফ আই লাভড আইসক্রিম, প্রেজেন্ট ইনডিফিনিট কি হয়ে গিয়েছে? পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এবার আসো ডাব্লিউএস কোশ্চেন হলে একই, শুধু ইফ এর জায়গায় ওদের জায়গায় ডাব্লিউএস ওয়ার্ড বসবে। সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, তারপর আস্ক অথবা আস্কড, প্রেজেন্ট টেন্স হলে আস্ক, পাস্ট টেন্স হলে আস্কড, এরপর হচ্ছে অবজেক্ট, এরপর ডাব্লিউএস ওয়ার্ড। যে ডাব্লিউএস ওয়ার্ড 9টা আছে যেটা দিয়ে শুরু হবে, মানে যেটা দিয়ে কোশ্চেনটা থাকবে ঠিক সেটাই অবজেক্টের পরে বসবে। এরপরে সাবজেক্ট অফ রিপোর্ট ডিরেক্ট স্পিচ। এখানে একই রকম, এখানে যেরকম অক্সিলারি ভার্ব সাবজেক্ট আগে থাকবে পরে চলে যাবে, এখানেও সাবজেক্টের আগে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা পরে চলে যাবে পরিবর্তন হয়ে। ডাব্লিউএস ওয়ার্ডের পরেই অক্সিলারি সাবজেক্টটা বসবে, তারপরে ভার্ব, এরপরে বাকি অংশ। আই সেড টু দ্য ম্যান হোয়ার ডু ইউ লিভ, সবাই করো এটাকে। আই সেড টু দ্য ম্যান, ভিডিওটা অন করো, আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল কিন্তু অনেকে আনফরচুনেটলি মিস করেছে। Sir, I asked the man where did he live. হোয়ার ডিড বসবে, ডিড উঠে যাবে না, একটু আগে তো বললাম Where he lived. হোয়ার হি লিভড। হ্যাঁ, ডু ডাজ ডিড থাকলে, শুধু ডু ডাজ ডিড থাকলে কান ধরে উঠে দিবা। আবার বললাম ফুয়াদ, শুধু ডু ডাজ ডিড থাকলে উঠে দিয়ে টেন্স অনুযায়ী পরিবর্তন করবা। যেহেতু এখানে ডু ইউ লাভ মানে প্রেজেন্ট ইনডিফিনিট, এখন পাস্ট ইনডিফিনিট, আর লিভের পাস্ট ফর্ম হচ্ছে লিভড। আচ্ছা, এটা আরেকটা স্লাইড ছিল গত বছরের। এবার আসো ইম্পারেটিভ সেন্টেন্স, মানে গত বছর কিংফিশারের সাথে যখন ক্লাস নিয়েছিলাম
এটা ক্লাস 7 এ ওই সময় এটা করছিলাম পেজটা। আচ্ছা, তোমরা তো এখন এইটা উঠে তার গেছো, আগে তোমাদের একটু সময় আর একবার কি। দেখাবেন একটু। কোনটা? এটা। হ্যাঁ, নাও ইউ ক্যান টেক স্ক্রিনশট। নাও হয়েছে? ইয়েস ওকে, আমরা Yes, sir. প্র্যাকটিসটা পরে করব, আমরা এখন একটু শেষ করার চেষ্টা করি। ইম্পারেটিভ সেন্টেন্সের বেশ কয়েকটি স্ট্রাকচার। যদি ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের বেশ 4টা স্ট্রাকচার। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা সাবজেক্ট এর পরে বাক্যের মুড অনুযায়ী অর্ডার্ড, কমান্ডেড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, টোল্ড, ওয়ার্নড, আর কয়েকটা ভার্ব আছে, এখানে কয়েকটা দিছে, ওয়ার্নডও বসতে পারে। এরপরে অবজেক্ট বসবে, তারপরে টু বসবে। যদি ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয়, ওয়ান বা হ্যাঁ রিকোয়েস্ট বোধক হয়, লিখলে তো হয় স্যার। হ্যাঁ রিকোয়েস্টেডও আছে, ওয়ার্নড হয়, এটা মুড অনুযায়ী। অনেক সময় ওয়ার্ন করা হয় যে স্টাডি রেগুলারলি, আদারওয়াইজ ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, এক্ষেত্রে কিন্তু ওয়ার্ন হবে। স্টাডি ইম্পারেটিভ সেন্টেন্স, অনেক সময় ওয়ার্ন হয়। আরো আছে, ভার্বের অভাব নেই, তবে এগুলো বেশি মোস্ট ইউজড ভার্বস। এরপরে ইম্পারেটিভ অ্যাফার্মেটিভ হলে আমরা ভার্বের কি বসাবো? টু বসাবো। তারপর টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এরপরে বাকি অংশ বসা যাবে। যেমন দ্য টিচার সেড, কোথায় সাউন্ড হচ্ছে? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ সাইলেন্ট। কি হবে এটা? The teacher teacher told us ordered the students to keep ordered silent. them to keep না, silent. এটা টোল্ড না, অর্ডার দ্য স্টুডেন্টস টু Ordered কিপ the students সাইলেন্ট। to keep silent. হ্যাঁ, অর্ডার্ড, সেড এখানে পাস্ট আমি ফর্মে আছে, এজন্য অর্ডার্ড পাস্ট ফর্মে হয়েছে। সেডের পরে টু বসে, কিন্তু অর্ডারের পরে টু বসে না। এরপর অবজেক্ট, এরপরে আমরা যেহেতু কিপ সাইলেন্ট অ্যাফার্মেটিভ রয়েছে, এজন্য আমরা কিপের কি বসিয়েছি? টু বসিয়েছি। তাহলে দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু কিপ সাইলেন্ট। এবার আসুন নেগেটিভ হলে আমরা কি করব? যদি ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে আমরা সাবজেক্টের পরে ঠিক ওই ভার্বগুলো, অর্ডার্ড, কমান্ডেড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, টোল্ড। যদি ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ফর্মে হয় তাহলে কিন্তু এগুলো প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। এরপর অবজেক্ট বসবে, আর ডোন্ট দিয়ে শুরু হলে নট টু বসবে, আর নেভার দিয়ে শুরু হলে নেভার টু বসবে। এরপরে ভার্বের বেস ফর্ম, তারপরে বাকি অংশ। এটাকে আরেকভাবেও করা যাবে। সাবজেক্টের পরে আমরা এই ভার্বগুলো না লিখে ফরবেড বা প্রোহিবিটেড লিখেও করতে পারবো। তারপর অবজেক্ট বসবে, তবে যখন তুমি ফরবেড বা প্রোহিবিটেড লিখবা তখন অবজেক্টের পরে টু বসবে, নট আর বসবে না। খেয়াল করবে এটা। এরপর ফরম্যাট লিখলে সুবিধা হয় স্যার। হ্যাঁ, বাকি অংশ। আই সেড টু মাই ব্রাদার ডোন্ট নেগলেক্ট ইউর স্টাডি। দেখি করো তো এটা। আই অ্যাডভাইস মাই ব্রাদার I advise my forbid my brother brother not to to neglect neglect your your studies. study. হিজ স্টাডি, থ্যাংক ইউ। আই অ্যাডভাইসড মাই ব্রাদার নট টু, ডোন্ট কি হবে? নট টু। ডোন্টটা কি হবে? Not নট to. টু। Not to. অ্যাডভাইস করছিলাম নট টু নেগলেক্ট হিজ স্টাডি। ইউরটা হচ্ছে সেকেন্ড এটা পারসন। ফরবিট দিয়ে করলে হবে না? হ্যাঁ, আই অবশ্যই হবে। ফরবিট Forbid দিলে লিখলে তো হয় স্যার স্যার। ওই not to হ্যাঁ। উঠে যাবে না? I forbade my brother to neglect his study. যখন forbade লিখবা তখন আর নট বসবে না। তুমি যদি forbade লেখো তা আবার নটও লেখো তাহলে ডবল নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে? Yes, অর্থ হয়ে যাবে হ্যাঁ, তার মানে অর্থটা এরকম হবে যে আমি আমার ভাইকে পড়ালেখা অবহেলা করতে So বলেছিলাম। minus a minus a plus. হ্যাঁ, মাইনাসে প্লাস হয়ে যাবে তখন। স্যার আবার স্যার ফরবিট দিলে স্যার মনে হয় এটা এখনো অ্যাসার্টিভই আছে। হ্যাঁ, ওটাই করা ভালো, আগেরটা করাই ভালো। এবার আসো লেট যুক্ত ইম্পারেটিভ, মোস্ট ইম্পর্টেন্ট। লেট লেখ থাকলেও দুইটা রুলস থাকবে। আগে স্লাইডটা লাগবে? ইয়েস স্যার, স্ক্রিনশট নেওয়া গেছে শুরু দিছি। আচ্ছা, হ্যাঁ নাও। হয়েছে? ইয়েস ওকে, ভাষা লিখে ফেলবে এগুলো খাতার মধ্যে, তাহলে শেখা হয়ে যাবে। এবার লেট যুক্ত ইম্পারেটিভ। লেট দ্বারা প্রস্তাব বুঝালে, অথবা লেট যুক্ত সেন্টেন্স যদি লেট যুক্ত সেন্টেন্সটি যদি লেটস বা লেটাস দ্বারা শুরু হয়, এটা বোঝার উপায় আছে। লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা প্রস্তাব বা প্রপোজ বা সাজেশন বুঝালে, অথবা লেটস বা লেটাস দ্বারা শুরু হলে, এটা বোঝার উপায় হচ্ছে লেটস বা লেটাস দ্বারা শুরু হলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। সাবজেক্টের পরে প্রপোজড অথবা সাজেস্টেড লিখবো, এরপরে টু লিখবো, এরপর অবজেক্ট লিখবো, তারপরে দ্যাট, এরপরে সাবজেক্ট, এরপরে শুড, এরপরে ভার্ব, তারপরে বাকি অংশ। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু দ্যাট বসবে। তাহলে লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স যদি প্রস্তাব বোঝায় তো সেটা আমরা কিভাবে বুঝবো? সেই ক্ষেত্রে লেটস বা লেটাস দ্বারা শুরু হবে। তো সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে প্রপোজড বা সাজেস্টেড বসাবো, তারপরে টু বসাবো, এরপরে অবজেক্ট বসাবো, তারপরে দ্যাট, এরপরে সাবজেক্ট, এরপরে শুড, তারপরে ভার্ব বা বাকি অংশ বসাবো। যেমন মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস অ্যারেঞ্জ আ পিকনিক। দেখো এখানে লেটস হচ্ছে লেটাসের সংক্ষিপ্ত ফর্ম, লেটাস দিয়ে শুরু হয়েছে, মানে এখানে প্রস্তাব বোঝাচ্ছে। তার মানে এখানে সেদের পরিবর্তে কি বসবে? প্রপোজড অথবা সাজেস্টেড, প্রপোজড অথবা সাজেস্টেড। অ্যান্সারটা কি হবে? মাই ফ্রেন্ড প্রপোজড টু মি অথবা সাজেস্টেড টু মি দ্যাট
Means উই my শুড friend অ্যারেঞ্জ The আ friends পিকনিক। হ্যাঁ, দেখছো এখানে স্ট্রাকচার অনুযায়ী প্রপোজড, তারপরে টু, এরপরে মি, এরপরে দ্যাট, এখানে লিংক এসে বসছে, এরপরে হচ্ছে উইটা আমরা কোথায় পেয়েছি? আস। আসটা এখানে উই হিসেবে বসবে কারণ ফার্স্ট পারসনে আছে। উই, তারপর উই পরে কি বসবে? শুড বসবে, তারপরে অ্যারেঞ্জ বেস ভার্ব, এরপর বাকি অংশ। আরেকটা জিনিস আছে, দেখো লেট কিন্তু বসবে না। তুমি যদি আবার লেটও বসায় দাও তাহলে কিন্তু হবে না। এবার আসো লেট দিয়ে আরেকটা স্ট্রাকচার আছে, তাহলে আজকে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। এবার আসো লেট দ্বারা যদি প্রস্তাব না বোঝায়, ঠিক আছে, মানে এখন আর লেট আস দিয়ে শুরু হবে না, এখন লেট মি, লেট দেম, লেট ইউ, লেট হার, লেট ইট, এরকম সেন্টেন্স দিয়ে শুরু হবে। তখন সাবজেক্ট বসবে, তারপর টেল, টোল্ড অথবা সেড টু, টোল্ড অথবা সেড টু, মানে অবজেক্ট থাকলে টু বসবে, এরপরে অবজেক্ট, তারপর দ্যাট, এরপরে সাবজেক্ট। এখন আর শুড বসবে না, কি বসবে? মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, মাইট অথবা মাইট বি অ্যালাউড টু। তবে মাইট লেখাটাই ভালো, মাইট বি অ্যালাউড টু অনেক বড় হয়ে যায়। এরপরে ভার্বের বেস ফর্ম, বাকি অংশ। যেমন আই সেড টু হিম লেট মি গো নাও, দেখো এখানে কিন্তু লেট আস নেই, লেট মি গো নাও, তাহলে কি হবে? I told him that, অথবা I said to him that I might go then, অথবা I might be allowed to go then। স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো ভালো করে। এই দুটো স্ট্রাকচার তোমাদের কিন্তু পরীক্ষা থাকবেই প্যাসেজ নারেশনে, এই লেট দিয়ে দুটো স্ট্রাকচার মুখস্থ করে ফেলবা, তাহলে আর কোনো ভুল হবে না। স্ক্রিনশট নিয়ে নাও, আমাদের ক্লাসটা কেটে যাবে এখনই। বাসায় একটু রুলস গুলো পড়বা, ঠিক আছে? নেক্সট ক্লাসে পড়াগুলো ধরবো, তারপরে আমরা বাকি রুলগুলো শিখবো ইনশাআল্লাহ। ওকে স্যার। সবাই একটু কাইন্ডলি আসসালামু পড়াগুলো শিখবা, না শিখলে কিন্তু ভুল হতেই থাকবে। তোমাদের সাথে মঙ্গলবারে ক্লাস আসসালামু ছিল, মঙ্গলবার তো বন্ধ, Assalamu আবার alaikum. বুধবারে ক্লাস আছে। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থেকো।